বেদবাণী শুরু করছি পড়া। আজকের চিঠিটা হচ্ছে 320 নম্বর চিঠি, 139 পাতার বেদবাণীর প্রথম খণ্ডের। আজকের বেদবাণীর এই 320 নম্বর চিঠিটা ছোট চিঠি, 2 লাইন, কিন্তু যদি এটাকে নিয়ে নিজের মনের মধ্যে যদি বাস করানো যায় তাহলে এটার ব্যাপ্তি অনেক বেশি। ঠাকুর লিখেছেন, প্রারব্ধ ভোগ যে কখন কাহাকে কীরকম অবস্থায় আকৃষ্ট করে তাহা বুঝিবার শক্তি থাকে না। একটা বাক্য, এ বাক্যটাকে আমি শুনলাম, আমি কি বুঝলাম? একদম আপেক্ষিক, এটা যে যার মতন করে বোঝে, কিন্তু ঠাকুর তো নিশ্চয়ই কিছু একটা বুঝে তো এই কথাটাই আশ্রিতজনকে লিখেছেন। ঠাকুর যেটা লিখেছেন, প্রারব্ধ ভোগ, প্রারব্ধ ভোগ হচ্ছে আমার যা কর্মফল, আমার যা অদৃষ্ট অনুযায়ী যে দশা আমার চলছে, যে ভোগ আমার চলছে, যা আমি যে অনুভূতিগুলি আমার ভেতর দিয়ে চলছে, যেটা কষ্টের সহ্য করা বা সুখের অনুভূতি, এই যে এগুলো চলছে, এটা যে কখন কাহাকে কী অবস্থায় আকৃষ্ট করে তা বোঝার শক্তি থাকে না। কী অবস্থায় আকৃষ্ট করে মানে তাকে আসক্ত করে, তাকে প্রবুদ্ধ করে, এটা মানুষ কোনোভাবেই বুঝতে পারে না। এটা কিভাবে হয় তা বোঝার মতন শক্তি থাকে না। এটাকে বোধহয় একটুখানি আশেপাশে কিছু বিশ্লেষণ করার বোধহয় খুব দরকার। কেননা এটা তো আমরা এতদিন ধরে মোটামুটি যা বেদবাণী চিঠিগুলো পড়লাম, তাতে করে ঠাকুর এ কথাটাই লিখেছেন যে প্রারব্ধ ভোগ আমাকে সহ্য করতেই হবে, এটা আমারই অর্জিত কর্মফল। এই কর্মফল ভোগ করতে গেলে যা বেগ আসে সেই বেগ আমাকে সহ্য করে এই কর্মফলটা আমার শেষ করতে হবে, এবং এটা না হলে আমার মুক্তি হবে না। এবার ঠাকুর যেটা বলছেন, এটা যে কিভাবে মানুষকে আকৃষ্ট করে, মানুষকে প্রবুদ্ধ করে, মানুষকে আসক্তি আনে, এটা বোঝার কোনো ক্ষমতা কারোর নেই, এটা বোঝার মতন শক্তি নেই। এই যে প্রারব্ধ ভোগ, প্রারব্ধ ভোগ মানুষের কিভাবে আকৃষ্ট করে, একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে যদি বলি তাহলে বোধহয় এটা অনেক বেশি প্রাণ পাবে। যে আকৃষ্ট করা মানেটা কি? প্রারব্ধ ভোগ তো আমরা ভুগব, এটার মানে কি অবস্থায় কেমনভাবে কাকে আকৃষ্ট করে ঠাকুর এটা লিখলেন কেন? এটার তো একটা ব্যাপার আছে, কারণ এটা তো বারে বারেই সত্য যে প্রারব্ধ ভোগ আমাকে ভুগতে হবে, কিন্তু প্রারব্ধ ভোগ কী অবস্থায় আকৃষ্ট করে এটা বোঝার ক্ষমতা কারোর নেই, সত্যি সত্যিই নেই। কেউ বুঝতে পারে না যে এই যে প্রারব্ধ আমরা ভুগছি, এটা আমাকে কিভাবে আসক্ত করে আর কিভাবে আমাকে প্রবুদ্ধ করে, এটা বুঝতে পারা যায় না। এই প্রসঙ্গে একটা গল্প বললে বোধহয় মানে আমারও ভালো লাগবে আর বোধহয় প্রাসঙ্গিক হবে হয়তো বা। এক ব্রাহ্মণ তার স্ত্রীকে বলছে, এটা যমরাজ নারদের কাছে গল্প করছে। নারদ গিয়ে বলেছিল যে এই যে যমরাজকে, যে এই যে বাবা মায়ের প্রতি সন্তানদের এই যে মানে একেবারে অনাদর, একেবারে তাদের প্রতি যে একেবারে ব্যবহার খারাপ, এবং মা বাবাকে যে তারা শ্রদ্ধা সম্মান যে কমে যাচ্ছে, এবং মা বাবার বৃদ্ধা এই যে মানে এখন যে অবক্ষয়, এই প্রসঙ্গে নারদ জিজ্ঞেস করেছিল। তখন যমরাজ বলেছিল যে এই যারা করে তাদের মানে তাদের গতিটা খুব খারাপ হয়, তারা পরবর্তীকালে তাদের শাস্তি অত্যন্ত চরম হয়। তো এই প্রসঙ্গে নারদকে যমরাজ একটা গল্প বলেছিল যে এক ব্রাহ্মণী ছিল, তার 2 ছেলে ছিল। তো ব্রাহ্মণী তার 2 ছেলেকে ভীষণ ভালোবাসত এবং তাদের নানান আশকারা দিত।
তো ব্রাহ্মণ একদিন বলেছিল যে এগুলো করো না, পরবর্তীকালে কিন্তু এর ফল ভুগতে হবে, এবং এর ফলটা যে কত কঠিন হবে এটা তুমি এখন আন্দাজ করতে পারবে না। তো ব্রাহ্মণী বলল, এটা কেমন কথা? আমার সন্তানকে আমি আদর করব, আমি তাদের মানে প্রাধান্য দেব, এটাই তো স্বাভাবিক। তখন ব্রাহ্মণ বলছে, না, তুমি একটা গল্প তাহলে আমি বলছি, তুমি শোনো। এই যে প্রারব্ধ ভোগ কিভাবে আকৃষ্ট করে, আমার যা প্রারব্ধ ভোগ আছে এটা তো আমাকে ভুগতেই হবে, কিন্তু কিছু কিছু ভোগ আমায় আসক্তিতে আনে, আমি কিন্তু লোভী হয়ে যাই, আমি প্রবুদ্ধ হয়ে যাই। এটাই হচ্ছে বোধহয় প্রাসঙ্গিক হবে এখানে এই গল্পটা। তো এক ভদ্রমহিলা, স্বামী স্ত্রী আর তার ছেলে, সুখের সংসার, দারিদ্রতা, কিন্তু সুখ সেখানে কম নেই, বেশ সুখী পরিবার। অনেক পরিশ্রম করে সেই ভদ্রলোক একটা বাড়ি করেছে। বাড়ি করে তার ছেলেকে নিয়ে, ছেলে তখন ছোট, ছেলেকে নিয়ে বেশ সুখেই আছে, কিন্তু ওই যে প্রারব্ধ যা ভোগ আছে, লোকটি আচমকা মারা যায়। লোকটি আচমকা মারা যাওয়ার ফলে কি হয়, এই যে বউ এবং তার ছোট বাচ্চা, এটাই একমাত্র এই দুজন রইল, এবং এই সংসার চালানোর জন্য আর কেউ কিন্তু নেই। তো এই ভদ্রলোক যা কিছু সামান্য সঞ্চিত ছিল এটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর ছেলেকে প্রতিদিনের খাবার জোগাড়, পড়াশুনো শেখানো, মানুষ করা, এর জন্য অর্থ তার ছিল না। স্বাভাবিকভাবেই এই অর্থ জোগাড় করার জন্য বা বাড়িতে কাজ করা, রান্নার কাজ করা, বাসন মাজা ইত্যাদি কাজ করে সে যা উপার্জন করত তাতে সে ছেলেকে কিন্তু পড়াশুনো শিখিয়েছিল, এবং তার একটা ভেতরে ইচ্ছে ছিল যে ছেলেটি যেন ভালোভাবে পড়াশুনো করে উন্নতি করে। এইভাবে নিজের কষ্টটাকে নিজে চেপে রেখে এই যে প্রারব্ধ ভোগ আকৃষ্ট করে কি করে, আসক্তি আনে কি করে, আমাকে কিভাবে প্রলুব্ধ করে, এই যে আমার লোভ হলো, আমি এটা প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা এটাই করে, যে আমি না খেয়ে, আমি অনেকটা কৃচ্ছ সাধন করেও উপর্যুপরি জিনিস দিয়ে আমার সন্তানকে যেন দুধে ভাতে রাখতে পারি, এটা প্রত্যেকটা বাবা মায়ের মধ্যে একেবারে ভীষণভাবে আছে। এটাই ব্রাহ্মণীকে বোঝাচ্ছে, এতটা তুমি করতে যেও না, এবার তুমি শোনো যে এতটা করলে ফলটা কী হয়। এবার ছেলেটি তো বড় হয়েছে, বড় হওয়ার পরে সে পাশ করেছে, ভালোভাবে পাশ করে সে চাকরি পেয়েছে, চাকরি করে সুন্দর মাকে নিয়ে তার সুন্দর সংসার। কাজ কিছুদিন করার পরে তার মনে হলো সে বিদেশ যাবে, এটা তার ইচ্ছে হলো। তো মা প্রথমে তাকে বুঝিয়েছিল যে আমি আর তুই যা উপার্জন করিস তাতে তো আমাদের ভালোই চলে যায়, বাড়ি আছে একটা, ভালোই চলে যায়, এরপরে তোর একটা বিয়ে হবে, মোটামুটি তোর যা আয় তাতে করে তো আমাদের কষ্ট হবার নয়। কিন্তু আবারও ছেলেটির যা প্রারব্ধ তাকে আকৃষ্ট করলো, সে বিদেশ গেল। এবার বিদেশে গিয়ে কি হলো, বিদেশে গিয়ে সে চাকরি বাকরি করলো, 2 বছর হয়ে গেল সে মায়ের সঙ্গে কোনো যোগাযোগ আর রাখলো না। মা কষ্ট পেল মনে মনে, যে সে সর্বস্ব দিয়ে ছেলে তৈরি করেছে, এবং এটাই বোধহয় মায়েরা করে, এটাই করে, এবং কোনো আশা বা প্রত্যাশা ছাড়াই প্রত্যেকটা মাই এটা করে। কিন্তু ওই যে আবারও আসি, ব্রাহ্মণ বলছেন কিছুটা নিজের জন্য রাখা, কিন্তু আমাদের প্রারব্ধ ভোগ আছে বলে আমরা কিন্তু এই লোভে আকৃষ্ট হই, সন্তান প্রেমে আমরা সর্বস্ব দিয়ে কিন্তু সন্তানটাকে বড় করি, সন্তান ভুলে গেছে। এবার এই চাকরি করতে করতে সেখানকার একটি মেয়ের সঙ্গে এই ছেলেটির পরিচয় হয়, ধীরে ধীরে ভালোবাসা হয়,
এবং 2 বছর বাদে ছেলেটি চিঠি লেখে মাকে, আমি এখানে একটি মেয়েকে ভালোবেসেছি এবং আমি বিয়ে করেছি। মা একটু কষ্ট পেল, স্বাভাবিক কথাই। মায়ের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক কল্পনা ছিল, কিন্তু সেগুলো রূপ পায়নি। তবুও সন্তান এবং তার প্রতি স্নেহটা তো মায়ের সবসময় থাকে। ঠিক আছে, এই কথাটা জানানোর পর ছেলে 5 বছরে মাকে আর কোনো খবর দেয়নি বা চিঠি লেখেনি। মা ধীরে ধীরে কিন্তু অসুস্থ হতে থাকে, মায়ের ভেতরে বেশ কষ্ট হতে থাকে। এইগুলি হচ্ছে প্রারব্ধ ভোগ। আকৃষ্ট হবার ফলে যে ভোগগুলি আমাদের হয় আমরা বুঝতে পারি না, আমরা এগুলো বুঝতে পারি না। এই যে ভেতরে ভেতরে কষ্ট, তার ছেলেটি তার কোনো খবর নিচ্ছে না, ছেলেটি আসে না, এবং সে 5 বছর বাদে জানিয়েছে যে তাদের একটি বাচ্চা হয়েছে, বাচ্চাটির 4 বছর বয়স হয়েছে, এবং বাচ্চাটি এই ঠাম্মার মানে দাদির কথা শুনে সে খুব দেখতে চাইছে। আবার দুর্বলতা, আবার প্রারব্ধ ভোগের আকৃষ্ট হওয়া, আবার কিন্তু দুর্বলতা। মা ছেলের এই চিঠিতে বেশ প্রলুব্ধ হয়ে গেল যে ছেলে আসবে বলেছে 5 দিনের মাথায়, এবং এসে তাকে নিয়ে যাবে চিরদিনের জন্য। ছেলের কাছেই মা থাকবে এবং বৌমা আর তার নাতি নিয়ে সুখে থাকবে। লোভ হলো মায়ের যে এই তো আমার থাক, এতদিন ছেলে আমার সঙ্গে সম্পর্ক রাখেনি, যোগাযোগ করেনি, কিন্তু এখন আমি ছেলের কাছে যাব, এখন আমি ভালো থাকব। ছেলে এলো, নানান রকমের রান্না বান্না করে মা ছেলেকে যত্ন করলো। 2 দিন পরে ছেলে বলল, মা তোমাকে তো আমি নিয়ে চলে যাব, তুমি আর এখানে আসবে না, তাহলে এই বাড়িটা থেকে তো কোনো দরকার নেই, তুমি চলো আমার সঙ্গে, তুমি যে যাচ্ছ বাড়িটা আমরা বিক্রি করে দিই। প্রথমটায় বারণ করেছিল মা বলল, না তা করিস না, কেননা এর মধ্যে প্রত্যেকটা ইট, প্রত্যেকটা ধুলোকণা, প্রত্যেকটা বালি সবটা তোর বাবার হাতের জিনিস তৈরি করা, এগুলো বিক্রি করিস না, এতে আমার কষ্ট হবে। কিন্তু ছেলেটি বুঝিয়ে বলল যে মা তুমি যখন চলে যাবে বাড়িটা তো পড়েই থাকবে, তাহলে এই পরিত্যক্ত বাড়ি দিয়ে কি হবে। খানিকটা মা বুঝলো যে সত্যিই তো, যদি চলে যাই, আমি ছেলের কাছে থাকি, তাহলে এই বাড়ি তো পড়েই থাকবে। সে এক ক্রেতাকে নিয়ে এলো, নিয়ে এসে বাড়িটা বিক্রি করে দিল। বাড়িটা বিক্রি হয়ে গেল এবং নির্দিষ্ট দিনে সমস্ত জিনিসপত্র গুছিয়ে মাকে নিয়ে ছেলেটি গেল। স্টেশনে যখন গেল, স্টেশনে গিয়ে যখন ট্রেন ধরবে, তখন ছেলেটি বলল মাকে, মা তুমি একটু বসো, আমি টিকিট কেটে আনি। মা বসে রইল, ছেলেটি টিকিট কাটতে গেল। ছেলেটি গেল 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সমানে সময় পেরিয়ে গেল। যখন সন্ধে হয়ে এলো, মা তখন বুঝল ছেলে আর আসবে না। ধীরে ধীরে স্টেশন থেকে বেরিয়ে তার বাড়ি যতটা দূর, তার কাছে কোনো হাতে পয়সা ছিল না, তবু সে হেঁটে 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 সেই তার বাড়ির কাছে এসে বসে রইল। বাড়িটা তো তার আর নেই, বাড়িটা তো বিক্রি করে দিয়েছে, কিন্তু ওই বাড়িটার সামনে সে এসে বসে রইল। এবার যে বাড়িটা কিনেছে সে পরের দিন যখন দেখতে পেল এই মাকে, তখন সব কথা জানতে পেরে এই ছেলেটির খুব কষ্ট হলো। ছেলেটি বলল, তাহলে মা আমি একটা ঘর আপনাকে খুলে দিচ্ছি, আপনি এই ঘরটায় থাকুন, আপনার খাওয়া এবং আপনার থাকা এটা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না, এটা আমি আপনাকে ব্যবস্থা করে দেব। মা থাকতে শুরু করলো এবং মায়ের যে কৃতকর্মের যে ফল এবং অদৃষ্টের যে লেখা মা কিন্তু বুঝতে পারল, এবং আকৃষ্ট হওয়ার যে কি ফল হয় আস্তে আস্তে কিন্তু
তা অনুধাবন করতে থাকলো যে নিজের ছেলে অনায়াসে প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে যেতে পারলো, কিন্তু পরের ছেলে যে আমার কেউ নয়, যার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, সে পুরো বাড়িটা আমার কাছ থেকে কিনে নিয়েছে, তবু কিন্তু সে পুরো বাড়িটাতে আমাকে থাকতে দিয়েছে এবং আমার খাবারের জোগাড় করছে। এটাও কিন্তু প্রারব্ধ ভোগের, মানে অদৃষ্টে যা লেখা থাকে, আমার কর্মফল অনুযায়ী আমার যে ভোগ, সুখ দুঃখের যে অনুভূতিগুলো, এই যে তার পরস্পর একটার পর একটা আশা। এবার সে খানিকটা তৃপ্ত হলো, ধীরে ধীরে দিন যায়, আস্তে আস্তে সেই মায়ের মৃত্যু হয়, মা মারা যায়। দীর্ঘ বছর পার হয়ে গেছে। সেই যে ছেলেটি যে মাকে স্টেশনে রেখে চলে গিয়েছিল, তার ছেলেটি বড় হয়েছে। বড় হয়ে ওই বউ এবং ছেলে দুজনা মিলে এই ছেলেটিকে বার করে দেয়, এবং এই ছেলেটি যখন একদম একা হয়ে যায়, এবার ছেলেটির প্রারব্ধ ভোগ, অদৃষ্টের ভোগ এবং দুঃখের অনুভূতিগুলি এবার ছেলেটির মধ্যে হচ্ছে। সে আবার এলো সেই স্টেশনে যেখানে মাকে ফেলে গিয়েছিল। সে জানে এখানে মাকে ফেলে গিয়েছিল, মা কোথায় তাও সে জানে না, কিন্তু ওই যে একটা কোথাও সুতোর টান, যদি মাকে পাওয়া যায়, যদি খানিকটা অপরাধ স্বীকার করা যায়, যদি খানিকটা নিজের কৃতকর্মের খানিকটা যদি শোধন করা যায়। স্টেশনে মাকে কোথাও পাওয়া যায়নি, পাবে কোথায়, মা তো নেই। এবার ধীরে ধীরে হেঁটে হেঁটে সেই বাড়িটার কাছে এলো। বাড়িটার কাছে যখন এলো, তখন আশেপাশের প্রতিবেশীরা তাকে যথেষ্টভাবে একেবারে ধিক্কার জানালো। মনের মধ্যে এবার দুঃখের অনুভূতি শুরু হতে থাকলো একেবারে, যে তার প্রারব্ধ ভোগের আকৃষ্ট হয়েছিল, তার পরিবারকে ভালো রাখার জন্য মাকে মিথ্যে কথা বলে বাড়িটা বিক্রি করিয়ে দিয়েছিল, এবং এই অর্থটা নিয়ে সে মাকে আড়াল করে মার হাত থেকে পালিয়ে সে চলে গিয়েছিল। এই হচ্ছে প্রারব্ধ ভোগের আকৃষ্ট হওয়া। এবার কিন্তু আবার তার ভোগ শুরু হয়েছে। সে এখানে ফিরে এসেছে, এবং যে লোকটি তার কাছ থেকে কিনেছিল সে তখন সমস্ত কথা তাকে জানালো, এবং ভীষণভাবে তার কষ্ট হয়েছিল। কষ্ট হলে কি হবে, তুমি যা করেছো তোমাকে তো তার অদৃষ্টের ফল ভোগ করতেই হবে। এই ধরনের কাজগুলি যারা করে, এবং আমরা আমাদের কৃতকর্মের বা ভাগ্যের দোষে, অদৃষ্টের জন্য আমরা যে ভোগগুলি ভুগি, এগুলির মধ্যে আমাদের কিন্তু খানিকটা ভুল থাকে। নিজের লোভের জন্য আমরা বড্ড আকাঙ্ক্ষিত হই, আমরা বড্ড মানে চাই যে আমি যদি এতটা স্যাক্রিফাইস করি, এতটা দিয়ে দিই, পরবর্তীকালে হয়তো আমি অতটাই পাবো। ব্রাহ্মণ তাকে শিখিয়ে দিচ্ছেন তার বউকে, না, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে এই পরিণতি কিন্তু তোমারও হবে। ঠাকুর কিন্তু এইগুলিও কিন্তু ঠাকুরের কথা, এইগুলিও কিন্তু ঠাকুর বুঝিয়ে দেন যে তুমি তোমার অদৃষ্ট অনুযায়ী, তোমার কৃতকর্মের ফল অনুযায়ী তুমি যা ভোগ করছো, তুমি কিন্তু কোনোটাতেই তুমি আকৃষ্ট হইও না। ফলে তুমি যা ভুগবে এটা বোঝার ক্ষমতা তোমার নেই। কি অপূর্ব! সকলই সময় গতিকে ঘটিয়া থাকে। প্রত্যেকটা জিনিস যা ঘটে তার সময়ের বেগে, সময়ের স্রোতেই তা বয়। এটা তো ঘটনাই। এই যে ভদ্রলোক মারা গেল, এবং তারপরে একা তাদের সংসার, নানানভাবে কষ্ট করে ছেলেটিকে বড় করা, ছেলেটির বেরিয়ে যাওয়া, চলে যাওয়া, আবার ফিরে আসা, এবং আবার মাকে এইরকম পরিস্থিতিতে মায়ের পড়া, সবটাই সময়ের বেগে, সময়ের স্রোতে ঘটে। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন, মাত্র 2 লাইন, কিন্তু গভীরতা তার অন্তহীন। অনেক তল অতল খুঁজে পাওয়া যাবে না এই গভীরতায়।
কি অপূর্ব প্রারব্ধ ভোগ যে কখন কাহাকে কি অবস্থায় আকৃষ্ট করে তা বোঝার শক্তি আমাদের নেই। অপূর্ব চিঠি, অপূর্ব। জয় রাম, জয় রাম।